হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেম অ্যাডারেট মিস্ট্রি। আজকে আমরা যেটা পড়বো কোঅর্ডিনেশন কেমিস্ট্রির ভিভিটি দিয়ে 6 কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মানে ML6 এই টাইপের কম্পাউন্ডের গঠনাকৃতি হাইব্রিডাইজেশন কেমন হয় সেটা, অর্থাৎ ভিভিটি দিয়ে সেটা ব্যাখ্যা করবো। ML6 টাইপের কম্পাউন্ডগুলো অর্থাৎ যাদের কোঅর্ডিনেশন নাম্বার 6 সেই রকম 6 সবলবর্গ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগের ভিভিটি দিয়ে আমরা তার গঠনাকৃতি ব্যাখ্যা করব, ম্যাগনেটিক প্রপার্টি, ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো, প্রথমে আমরা যেটা বলবো এই কম্পাউন্ডটা CO NH3 3+ এই যৌগটার এই কোঅর্ডিনেশন এন্টিটি অর্থাৎ এই যৌগটার জটিল যৌগটার আমরা এটা দেখব। আচ্ছা দেখো, কোবাল্ট আমি একদম ইনিশিয়ালি বলি, কোবাল্ট পরমাণু ক্রমাঙ্ক কত 27, তাই না? তাহলে ইলেকট্রন বিন্যাস আমরা যদি বলি আর্গন 3d4s, তাই না? 4s2 3d7, তাই না? এখন কোবাল্ট এখানে দেখো অ্যামোনিয়াটা নিউট্রাল NH3, তাহলে কোবাল্ট 3+ স্টেটে আছে এটা, তাহলে কোবাল্ট 3+ মানে কি হিসেবে থাকবে? আমি ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক বিন্যাস যদি বলি তাহলে কি হবে? কোবাল্টের ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক বিন্যাস 3d6, তাই তো? তার মানে 4s0 4p0, তাই তো? এরকম একটা ব্যাপার। এখন দেখো, আমরা যদি দেখাই এটা 3d তে 3d6 এটা 4s, এটা 4p 4p 4s 3d, তাই তো? তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি কোবাল্টের যে 3d কটা ইলেকট্রন? 6টা, একটা পেয়ার। আচ্ছা, কোবাল্ট 3+, আচ্ছা 3d6। এখন এখানে লিগ্যান্ড হচ্ছে NH3 লিগ্যান্ড। এটা একটু মনে রাখবে, এটা স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যারা হয় তারা কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যারা হয় তারা কিন্তু কি হয়, তাদের উপস্থিতিতে কিন্তু এই যে ডি ইলেকট্রনগুলো রিঅর্গানাইজেশন হয়, অর্থাৎ মেটালের যে ডি অরবিটালগুলো থাকে কোবাল্ট 3+ ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়া কি হবে? এই যে 3d যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনটা এখানে যাবে পেয়ার আপ করবে, আর এই ইলেকট্রনটা এখানে গিয়ে পেয়ার আপ করবে, তাই তো? তাহলে কি হবে দেখো, এই যে এইটা তো পেয়ার ছিল অলরেডি, এই ইলেকট্রনটা এখানে পেয়ার হলো, আর এই ইলেকট্রনটা এখানে পেয়ার হলো, ঠিক আছে? তাহলে দুটো ঘর ফাঁকা হয়ে গেল। অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সে আগের দিন যেভাবে বলছিলাম স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে কি করে, আগের লেকচারটা দেখে নেবে একটু, 4 কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে যেটা করেছিলাম। আচ্ছা, আর 4s আর 4p ফাঁকা আছে। এখন হাইব্রিডাইজেশন কি হতে পারে এখানে? দেখো, এই যে দুটো ডি পেয়ে যাচ্ছে, তাহলে D2sp3 হাইব্রিডাইজেশন করতে পারে, কারণ 6টা লিগ্যান্ডকে জায়গা দিতে হবে, 6টা ঘর খালি চাই, 1টা 2টো 3টে আর এই 3টে, 6টা ঘর খালি চাই, তাহলে হলো। এইবারে দেখো, তাহলে D2sp3 হাইব্রিডাইজেশন হবে, 6টা ঘর পাইবে, তাহলে D2sp3 হাইব্রিডাইজেশন হলে কোবাল্ট এই কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে আমরা একটু দেখি। কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো, এই যে 3d তো তিনটে অরবিটালে ফুলফিল আছে সব ইলেকট্রনগুলো, এই যে, আর এইখানে যে কি হয়েছে, এই যে 6টা মিলে তো একটা ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার যুক্ত 6 ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার যুক্ত D2sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করেছে। এই যে 6টা, এইটা 6 ইকুইভ্যালেন্ট D2sp3 হাইব্রিডাইজ অরবিটালস, তাই তো? তাহলে এইখানে কারা বসবে? এই অ্যামোনিয়া কর্তৃক অ্যামোনিয়ার লোন পেয়ার NH3, দেখো লোন পেয়ার নাইট্রোজেনের মধ্যে, সেই লোন পেয়ার কর্তৃক ইলেকট্রনগুলো কোঅর্ডিনেট বন্ড করবে, অর্থাৎ ইলেকট্রন কোবাল্টকে দান করবে, সেই ইলেকট্রনগুলো এইখানে বসবে, ঠিক আছে? তাহলে দেখো D2sp3 হাইব্রিডাইজেশন যদি হয়
হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে গঠনাকৃতি কেমন হবে? এই গঠনাকৃতি D2। এবার প্রথম কথা দেখো, যেহেতু ইনার ডিটাকে ইউজ করেছে হাইব্রিডাইজেশনের জন্য, D2sp3 হাইব্রিডাইজেশন হয়েছে, আগের দিন লেকচারে আমরা বলেছি, তাহলে এটা কি ইনার অরবিটাল কমপ্লেক্স, ভিতরের ডিটাকে ইউজ করেছে, তাই ইনার অরবিটাল কমপ্লেক্স, ভিতরের ডি, তাই তো, তাই ইনার অভ্যন্তরীণ কক্ষক ঘটিত যৌগ, জটিল যৌগ, তাই তো, ইনার অরবিটাল কমপ্লেক্স, ইনার অরবিটাল কমপ্লেক্স হলো। এবং D2 হাইব্রিডাইজেশন, এবং এখানে দেখো আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা n = 0, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কত? 0, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন 0, তাহলে ম্যাগনেটিক মোমেন্টও 0, তাহলে এটা কি হবে? ডায়াম্যাগনেটিক হবে। আর যেহেতু D2sp3 হাইব্রিডাইজেশন হয়েছে, ইনার অরবিটাল কমপ্লেক্স, এবং এটা যেহেতু 6 কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যৌগ, তাহলে এটার স্ট্রাকচার কিন্তু অক্টাহেড্রাল হবে। অক্টাহেড্রাল হবে বোঝা যাচ্ছে 6 কোঅর্ডিনেশন মানে, কিন্তু হাইব্রিডাইজেশনটা sp3, এই সম্ভাবনা ছিল sp3d2 অথবা D2sp3, এই দুটো সম্ভাবনা ছিল। তাহলে যেটা হলো সেটা কি D2sp3 অর্থাৎ ইনার অরবিটাল কমপ্লেক্স হলো এটা, এবং এটা ডায়াম্যাগনেটিক হয়ে গেল। এটা বোঝা গেল। এবার নেক্সট আরেকটা আমি যেটা উদাহরণ দেবো, সেখানে আমি উদাহরণ এমন ভাবে দেবো আউটার অরবিটাল কমপ্লেক্স হবে, সেটা আমরা একটু দেখাবো। আচ্ছা, এবার আমরা এইটা Fe(H2O)6 2+ এইটা দেখে নেব, এটার কি কেমন কি স্ট্রাকচার হয় সেটা আমরা একটু দেখে নেই। হাইব্রিডাইজেশনটাও দেখবো, ইনার না আউটার অরবিটাল হবে সেটা তো আমি বললাম, আমি একটা আউটার অরবিটালের উদাহরণ দেবো, সেটাই হয়তো। তাহলে দেখো আয়রন 26 কি হয়, ভ্যালেন্স ইলেকট্রন বিন্যাস 3d6 4s2, তাই তো। আমি আর ওইভাবে অরবিটাল গুলোকে এঁকে দেখাচ্ছি না। আমি আয়রন, এখানে কি আয়রনটা 2+, তাই তো, তাহলে আয়রন 2+ এ কি হয় 3d6 4s0 4d0, তাই তো। এখন এই যে আয়রন 2+ এ ডি ইলেকট্রন গুলো এভাবে আছে এই 3d তে, তাই তো, 3d তে ইলেকট্রন গুলো এভাবে আছে। এখন দেখো এই যে জল হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, ও রিঅর্গানাইজেশন করাতে পারে না ডি অরবিটাল, অর্থাৎ ও চাইলে, ও যদি শক্তিশালী হতো তাহলে বলতো আমার এই দুটো ঘর ফাঁকা চাই, আমি ইনার অরবিটাল কমপ্লেক্স করতে চাই, কিন্তু এই দুটো ঘরও ফাঁকা করতে পারবে না, কারণ ও নিজেই দুর্বল। তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড হওয়ার জন্য রিঅর্গানাইজেশন হবে না, নো রিঅর্গানাইজেশন। তাহলে রিঅর্গানাইজেশন না হলে যা হচ্ছে সেটাকেই মেনে নেবে, আমি আগের দিনও বলেছি এই কথাটা, ভালো করে বুঝবে। তাহলে আয়রন 2+ ইন প্রেজেন্স অফ ওয়াটার, মানে এই লিগ্যান্ডের প্রেজেন্সে কি হবে, ইন প্রেজেন্স অফ ওয়াটার কি হবে H2O, 3d টা যেমন আছে সেরকমই থাকবে, নো রিঅর্গানাইজেশন, তাই তো। এটা 4s টা ফাঁকা, 4p টা আর 4d, তাই তো। তাহলে ও যেহেতু এখানে রিঅর্গানাইজেশন করাতে পারলো না, তাহলে ইনারের ডিটাকে ও পেলো না, জল কর্তৃক বা H2 মলিকিউল কর্তৃক যে লোন প্যাডটা ডোনেট করা হবে সেইটা কিন্তু এই ডিতে রাখতে পারবে না। তখন যেহেতু আয়রন কি করতে চাইবে, 6টা ফাঁকা কক্ষক দেবে জলের জায়গা, তাই তো, যাতে ও 6 জোড়া ইলেকট্রন রাখতে পারে, 6টা জল 6 জোড়া ইলেকট্রন রাখতে পারে, তাই তো। তখন সে কি করবে, বাধ্য হয়ে এই যে হাইব্রিডাইজেশন করতে বাধ্য হবে, একটা S 3টে P 2টো D, sp3d2 হাইব্রিডাইজেশন হবে। আর sp3d2 হাইব্রিডাইজেশন হলে তাহলে আমরা লিখতে পারি এই কমপ্লেক্সে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে 2+ এ 3d যা ছিল তাই, এটা 3d, আর এইটা মিলে কি হবে 6টা, 6 sp3d2 হাইব্রিডাইজ অরবিটালস। তাহলে এই হাইব্রিডাইজ অরবিটাল গুলোতে জল কর্তৃক অর্থাৎ H2 মলিকিউল কর্তৃক লোন পেয়ার গুলো ওখানে বসে যাবে,
তাহলে এটা H2 মলিকুল কর্তৃক ডোনেট করা জল, ডোনেট করা ইলেকট্রন পেয়ার, তাই তো? তাহলে সেই ইলেকট্রন পেয়ারগুলো এখানে এই যে 6টা ফাঁকা sp3d2 হাইব্রিডাইজ অরবিটাল অফ আয়োডারে বসবে, বসে এই কমপ্লেক্সটা তৈরি করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি sp3d2 হাইব্রিডাইজেশন হচ্ছে, অবশ্যই তো অক্টাহেড্রাল, সেটা তো দেখলেই বোঝা যাচ্ছে, কারণ 6 কোঅর্ডিনেশন কম্পাউন্ড হলে অক্টাহেড্রাল হয়, কিন্তু সেটা দেখার ছিল এটা ইনার না আউটার। তাহলে এটা কি হলো, আউটার ডিটাকে ইউজ করেছে, বাইরের ডিটাকে ইউজ করেছে 4dটাকে হাইব্রিডাইজেশনে। তাহলে আউটার অরবিটাল কমপ্লেক্স, আউটার অরবিটাল কমপ্লেক্স, আউটার অরবিটাল কমপ্লেক্স, ঠিক আছে। আর এখানে প্যারাম্যাগনেটিক যদি আমি বলি n, দেখো আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা 1টা 2টো 3টে 4টে, তাহলে 4। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট নট ইকুয়ালস টু 0, সেটা ক্যালকুলেট করবে তোমরা এই ফর্মুলা দিয়ে, মিউ ইকুয়ালস টু √n × n + 2 bm, ঠিক আছে। তাহলে এটা কি প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, তাই তো? তাহলে এইগুলো হচ্ছে আমরা এখান থেকে পেলাম। কিছু বাড়িতে প্র্যাকটিসের জন্য এইগুলো করতে পারো তোমরা নিজেরা, কয়েকটা দিয়ে দিচ্ছি, এখানে লিখছি, এইটা দেখবে, এটা দেখবে, আচ্ছা FeCN হোল 6 4 এটা দেখবে, একই রকম ভাবে FeCN হোল 6 3 দেখবে, ফেরো আর ফেরিসায়ানাইট, তাই তো? তাহলে মোটামুটি এইগুলো একটু দেখো 6 তাদের ম্যাগনেটিক প্রপার্টিসগুলো কেমন আসছে ভিভিটি অনুযায়ী, স্ট্রাকচারগুলো মানে সবগুলোই তো আমি যেটা দিলাম সেগুলো তো সব 6 কোঅর্ডিনেশন কম্পাউন্ড, মানে হয় sp3d2 হবে, নাহলে d2sp3 হবে, সেটা করে দেখো, ইনার না আউটার অরবিটাল কমপ্লেক্স হবে। তাহলে আজকের লেকচার এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেম@mystery DB স্যার।